গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার জাভার মালাং শহরে। এখানে আমরা একটি ছাত্রাবাস দেখি, আর সেখানে ইয়ামিন নামের একটি ছেলেকে দেখা যায়। সেই সময় সে তার বন্ধু ববির জন্য কিছু জিনিস পৌঁছে দিতে আসে, কিন্তু ববির দরজা নক করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। ফলে ইয়ামিন নিজেই ভেতরে ঢুকে পড়ে। দেখা যায় ববি খুবই ভয় পাচ্ছে। সে ইয়ামিনকে অনুরোধ করে যেন সেদিন রাতে তার সাথে একই ঘরে ঘুমায়। ইয়ামিন বলে, ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ছাত্রাবাস অনেক আরামদায়ক এবং সস্তাও। কিন্তু ববি বলে, এই ছাত্রাবাসের পরিবেশ খুবই অদ্ভুত, যেন কেউ সব সময় নজর রাখছে। দীর্ঘশ্বাস ফেলে ইয়ামিন বাধ্য হয়ে ববির সঙ্গে ঘুমাতে রাজি হয়। এরপর ঠিক মাঝরাতে ববি জেগে ওঠে, কারণ সে জানালা থেকে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। সে ইয়ামিনকে ডাকতে থাকে, কিন্তু ইয়ামিন এতই ঘুমে বিভোর ছিল যে তার কথা শুনতেই পায় না। ববি ধীরে ধীরে জানালার কাছে এসে বাইরে তাকায়, যেখানে কোচিংয়ের পেছনে অনেক বড় কলার বাগান ছিল। হঠাৎ সে দেখতে পায় এক আত্মা মাটি খুঁড়ছে। এর কিছুক্ষণ পরে ইয়ামিন জেগে ওঠে। সে দেখে ববি ঘরে নেই। ইয়ামিন জানালার বাইরে তাকিয়ে দেখে এই নির্জন রাতে ববি অনবরত মাটি খুঁড়ছে। ইয়ামিন দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, এত রাতে সে কি করছে এখানে? উত্তর দেওয়ার বদলে ববি বরং ইয়ামিনকেও মাটি খুঁড়তে বলে। ইয়ামিনও বাধ্য হয়ে মাটি খুঁড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ পর দুজন মাটি খোঁড়ার পরে তারা অবাক হয়ে দেখে সেখানে একটি লাশ, আর এই লাশটি ছিল ববির লাশ। তখনই ববির ঘুম ভেঙে যায়। এটি ছিল তার দুঃস্বপ্ন। তার চিৎকারে ইয়ামিনও জেগে ওঠে। ববি বলে, সে অদ্ভুত স্বপ্ন দেখেছে। সে মনে করে এই ছাত্রাবাস মোটেও স্বাভাবিক নয়, আর সে ভয় পায় যে হয়তো এই সব কিছু তার মৃত্যুর ইঙ্গিত। এখান থেকেই আসল গল্প শুরু হয়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে দেখা যায় লেনা নামের এক মেয়েকে। সে মালাং শহরে যাওয়ার পথে। টার্মিনালে পৌঁছানোর পর তার ভাই বেনহুর শুনে ফেলে লেনা তাদের বাবার সঙ্গে ফোনে কথা বলছে। বাবা লেনাকে বলছেন বেনহুরকে বলে দিতে সে যেন চিরকাল ছাত্র হয়ে না থাকে, অর্থাৎ শুধু সময় আর টাকা নষ্ট না করে। বাবা চান লেনা যেন ভাইয়ের পথ অনুসরণ না করে এবং সময় মতো গ্র্যাজুয়েট কমপ্লিট করে। বেনহুর খুবই উদাসীনভাবে লেনাকে স্বাগত জানায়। লেনা খুশি, সে অবশেষে জাকার্তায় পড়তে পারছে এবং ভাইয়ের কাছে থাকতে পারবে। তারা ছাত্রাবাসে পৌঁছায়। ছাত্রাবাসের মালিক মা আরতি এবং বাবা বীর্য তাদের স্বাগত জানায়। বেনহুর তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ, যেন নিজের বাবা মা। লেনা ছাত্রাবাস দেখে খুবই মুগ্ধ হয় এবং নিশ্চিত হয় যে সে এখানে থাকতে পছন্দ করবে। মা আরতি লেনাকে তার ঘর দেখাতে নিয়ে যান। তিনি বলেন ছাত্রাবাসে মোট 10 জন থাকে, কেউ ছাত্র, কেউ চাকরিজীবী এবং সবাই এক পরিবারের মতো। মা আরতি তার ছেলে রিয়ানকেও পরিচয় করিয়ে দেন, যে ছাত্রাবাসের কাজে তাকে সাহায্য করে। লেনা ঘরে থাকতেই পাশে থাকা রিনা নামের এক মেয়ে দেখা করতে আসে। রিনা লেনাকে বাইরে নিয়ে যায় অন্যদের সঙ্গে পরিচয় করাতে। লেনার কাছে ছাত্রাবাসটি খুবই সুন্দর মনে হচ্ছিল এবং বিশ্বাসই করতে পারে না যে এত সুন্দর জায়গার এত অল্প ভাড়া। রিনা বলে মা আরতি আর বাবা বীর্য ইচ্ছে করে কম ভাড়া নেন, কারণ এখানে থাকা বেশিরভাগ মানুষ অনেক দূর থেকে এখানে আসে, আর তাদের বেশিরভাগই দরিদ্র। হঠাৎ লেনা শুনে ইয়ামিন আর ববি কথা বলছে। ববি ইয়ামিনকে বলছে যেন তাড়াতাড়ি ছাত্রাবাস ছেড়ে চলে যায়, কিন্তু ইয়ামিনের কাছে আর কোনো টাকা নেই, তাই সে যেতে পারে না। এরপর রিনা আসে এবং তার 2 বন্ধু হান ও একাকে পরিচয় করিয়ে দেয়। একাও লেনাকে আমন্ত্রণ জানায় মা আত্মীর বাসায় সাপ্তাহিক ডিনারে যেতে, কারণ তারা প্রতি সপ্তাহে একবার সবার জন্য একসাথে রাতের খাবার আয়োজন করেন। তাদের ছাত্রাবাসের পাশে খুব কাছেই ছিল মা আরতি ও বাবা বীর্যের নিজের বাসা। দেখা যায় ইয়াসমিন ববিকে টানতে টানতে নিয়ে আসছে যাতে সে রাতের খাবারে যোগ দেয়। বাবা বীর্য বিষয়টি দেখে ডাক দেন, ফলে বাধ্য হয়ে ববিও ঘরে ঢুকে পড়ে। রিনাকে জিজ্ঞেস করে মা আরতি আর বাবা বীর্য কেন গরুর মাংসের স্যুপ খান না। রিনা জানায় তাদের পুরো পরিবারটাই নিরামিষভোজী। মা আরতির সাপ্তাহিক নিয়ম হিসেবে সবাইকে একসাথে খাওয়ান, আর এখানেই রিনা, ইয়ামিন ও ববি একে অপরের সাথে পরিচিত হয়। খাবার শুরু করার আগে মা আরতি প্রার্থনা করেন। অদ্ভুত ব্যাপার হলো তিনি এক বিশেষ ভাষায় প্রার্থনা করেন, যার মানে দাঁড়ায় 10 জন যেন সবসময় সুস্থ থাকে। এটা শুনে রিনা বেশ অবাক হয়। রিনাকে বলে এই দোয়ার মানে হলো আমরা যেন সবাই সুস্থ এবং মিলেমিশে থাকি। খাওয়া শুরু হলে সবাই মা আরতির রান্নার স্বাদে মুগ্ধ হয়, কিন্তু হঠাৎ ববি বমি বমি ভাব অনুভব করে।
এবং কিছুক্ষণের মধ্যে খাবার উগড়ে দিয়ে দৌড়ে বের হয়ে যায়। ইয়ামিন বলে সম্ভবত ববির অ্যাসিডিটি হয়েছে, কারণ সে অনেকক্ষণ কিছু খায়নি। সে ববির পেছনে বেরিয়ে যায়, বাকিরা আবার শান্ত হয়ে খেতে থাকে। খাওয়ার সময় লিনা মা আরতির দিক তাকিয়ে সন্দেহ করতে থাকে। খাবার শেষে লিনা প্লেট ধোয়ার কাজে সাহায্য করার প্রস্তাব দেয়। মা আরতি অস্বীকার করেন। রিনাও বলে মা আরতি সব কাজ নিজেই করতে পছন্দ করেন। বেরোনোর সময় লিনার মনে পড়ে তার ফোন টেবিলে পড়ে আছে। সে ফিরে যেতে চায়, কিন্তু হঠাৎ দেখে মা আরতি একটি চামচ ফেলে দেন। কৌতূহলী লিনা জানালার আড়াল থেকে তাকিয়ে দেখে মা আরতির নোংরা প্লেটগুলো রান্নাঘর থেকে নিয়ে একটি গুদামঘরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। অন্যদিকে ইয়ামিন ববির প্রচণ্ড জ্বর দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। এদিকে লিনা ঘরে থাকতে শুনতে পায় কেউ দৌড়ে যাচ্ছে। এটা ছিল ইয়ামিন, যে ববির জন্য পানি আনছিল। লিনা পরামর্শ দেয় ঠান্ডা পানি নয়, গরম পানি ব্যবহার করতে, কারণ ঠান্ডা পানির জ্বর আরও বাড়িয়ে দিতে পারে। ববি তখন ঘোরের মধ্যে ভয়ে ভয়ে কথা বলতে থাকে। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে জানায় অনেকগুলো আত্মা জানালায় কড়া নাড়ছিল। সে আরও বলে ছাত্রাবাসের পেছনে কলাবাগানে একটি ঝুলন্ত আত্মা আছে। সে তখনই ছাত্রাবাস ছেড়ে চলে যেতে চায় এবং ইয়ামিনকে আবারও বলে সেও যেন তার সাথে চলে। মা আরতি ও বাবা বীরজু এসে জিজ্ঞেস করেন ওরা কোথায় যাচ্ছে। তারা বলে যদি যেতে চায় তাহলে অন্তত পরের দিন সকালে যেতে হবে। কিন্তু ববি জেদ ধরে এই জায়গা খুবই ভয়ঙ্কর। আত্রি তাকে থামাতে চাইলে ববি মোটর বাইক স্টার্ট দিয়ে সোজা বেরিয়ে যায়। তখনই পুরো ছাত্রাবাসের আলো নিভে যায়। আশ্চর্যজনকভাবে মা আরতি একবার নিঃশ্বাস ছাড়তেই আলো আবার জ্বলে ওঠে। তিনি দৌড়ে রিয়ানের রুমে গিয়ে দেখেন রিয়ান অস্বাভাবিক আচরণ করছে এবং তার হাত ফুলে গেছে। এর পরের দিন সকালে লিনা পিরিয়ডের ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠে। সে রিনার কাছে ঔষধ চাইতে আসে। দেখে রিনারও জ্বর, যেটা তার জন্য অস্বাভাবিক, কেননা সে প্রায় কখনোই অসুস্থ হয় না। লিনা ব্যথানাশক ও মাথা ব্যথার ওষুধ চায়। রিনা বলে মাথা ব্যথার ওষুধ নিচতলার ড্রয়িং রুমের টেবিলে আছে। লিনা নিচে গিয়ে বেনহুরকে দেখে, সে গালে হাত দিয়ে আছে। বেনহুর বলে তার দাঁতে ব্যথা। ইয়ামিন লিনাকে জানায় মাথা ব্যথার ওষুধ সব শেষ হয়ে গেছে। সে বলে আজ সবাই অদ্ভুতভাবে অসুস্থ হয়ে উঠেছে। ওষুধ না পেয়ে লিনা মা আরতির কাছে ওষুধ চাইতে যায়। সেখানে সে দেখে বাবা বীরজু রিয়ানকে চিকিৎসা করছে। বাবা বীরজু লিনাকে দেখে জিজ্ঞেস করেন সে এখানে কি করছে। লিনা ওষুধ চায় এবং তিনি ওষুধ দেন, তবে সতর্ক করেন পরের বার যেন সে অনুমতি ছাড়া এখানে না আসে। এরপর লিনা বেনহুরের জন্য খাবার নিয়ে আসে। বেনহুর কোনো ধন্যবাদ না দিয়ে চুপচাপ নিয়ে নেয়। ফিরে যাওয়ার সময় লিনা মা আরতির বিড়ালের ডাক শোনে। সে শব্দ অনুসরণ করতে করতে পেছনের কলা বাগানের দিকে চলে যায়। নির্জন রাতে ভয়ঙ্কর স্তব্ধ। হঠাৎ লিনার ঠিক পেছনে ঝুলন্ত এক আত্মা দেখা যায় এবং লিনা স্পষ্টভাবে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছে। এরপর আত্মাটি লিনার দিকে এগিয়ে আসে। লিনা চিৎকার করে ওঠে। লিনার চিৎকার শুনে রিনা, বেনহুর ও ইয়ামিন দৌড়ে কলা বাগানে আসে। তারা দেখে লিনা ভয়ে এক জায়গায় গুটিসুটি হয়ে কাঁপছে। লিনা বলে সে একটু আগে ঝুলন্ত এক লাশ দেখেছে, কিন্তু তারা দেখে আশেপাশে কিছুই নেই। এরপর ঘরে ফিরে বেনহুর মনে করে লিনা হয়তো ভুল দেখেছে, কিন্তু ইয়ামিন লিনাকে সমর্থন করে, কারণ ববিও একই ধরনের দৃশ্য দেখার কথা বলেছিল। কিন্তু বেনহুর এখনো বিশ্বাস করতে চায় না, কারণ তার মতে ববি খুব ভীত মানুষ। সে বলে এই ছাত্রাবাসে সে 6 বছর ধরে আছে, কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। এরপর রিনা লিনাকে তার ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে বলে। লিনাকে রেখে রিনা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়। কিছুক্ষণ পরেই সে অদ্ভুত অনুভব করে। লক্ষ্য করে বাথরুমের পর্দা নিজে থেকে খুলে যাচ্ছে, আর তার পাশেই এক আত্মা দাঁড়িয়ে আছে সেখানে। ভয় পেয়ে সে প্রাণপণে চিৎকার করে। তার চিৎকার শুনে লিনা ছুটে আসে। রিনা বলে সেও ঠিক একই আত্মা দেখেছে। পরের দিন বেনহুর অবাক হয়ে যায়, কেননা এখন রিনাও আত্মার কথা বলছে। রিনা রেগে যায়। বেনহুর যদি তার কথা নাও মানে, অন্তত নিজের বোন লিনার কথা তো বিশ্বাস করা উচিত। এরপর লিনা তার বাবাকে ফোন করে জানায় সে ছাত্রাবাস বদলাতে চায়। বাবা রেগে যায়, মনে করে লিনা পড়ালেখায় মন দিচ্ছে না, আর ছাত্রাবাস বদলাতে গেলে তো টাকা লাগবে, এবং বাবা আর খরচ করতে চান না। বাবা ফোনটা বেনহুরকে দিতে বলেন এবং তাকে বকা দিয়ে বলে সে বোনের ঠিকঠাক দেখাশোনা করতে পারছে না। বেনহুর বিরক্ত হয়,
কেননা লিনার কোনো সমস্যা হলেই দোষ চলে যায় তার উপরে। এই সময় রিনা পরামর্শ দেয় এই বিষয়টা মা আত্রি ও বাবা বীর্যর সাথে আলোচনা করা উচিত। ইয়ামিন বলে একজন ওস্তাদ এনে পুরো স্থানটির ঝাড়ফুঁক করে দেওয়া ভালো হবে। এরপরে রোববার রাতে আবার সবাই একসাথে রাতের খাবারে বসে। টেকা জিজ্ঞেস করে রিয়ান কোথায়, কেন খেতে আসেনি? বাবা বীর্য বলেন রিয়ান ভালো নেই। মা আত্রির সবাইকে অনুরোধ করে যেন আবার ছাত্রাবাসে 10 জন সদস্য পূর্ণ হয়। রিনা তখন জানায় সে একজন ওস্তাদকে ডাকতে চায়। মা আত্রি তখনই রেগে গিয়ে বলে এটা তিনি চান না, আর সবাইকে রুমে ফিরে যেতে বলেন। লিনা আবার প্লেট ধোয়ার সাহায্য করতে চাইলে মা আত্রি অস্বীকার করেন। তিনি জানান তার প্লেট কেউ ছুঁতে পারে না। রিনা অবাক হয়ে যায়, কেননা মা আত্রি এখন অনেক খিটখিটে হয়ে যাচ্ছেন। লিনা জিজ্ঞেস করে প্লেট ধোয়ার জন্য কি সবসময় পেছনের গুদামে যেতে হয়? এরপর লিনা রিনাকে সঙ্গে নিয়ে জানলা দিয়ে উকি দেয়। দেখে মা আত্রি নোংরা প্লেটগুলো গুদামে নিয়ে যাচ্ছেন। রিনার ধারণা গুদামটি অব্যবহৃত জিনিস রাখার জায়গা এবং সাধারণত সবসময় তালাবদ্ধ থাকে। মা আত্রি সরে গেলে রিনার চেষ্টা করে ভেতরে ঢুকতে, কিন্তু গুদামটি তালাবদ্ধ। তখন তারা দুজন ভেতর থেকে অস্বাভাবিক ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। ভয় পেয়ে তারা রুমে ফিরে যায় এবং দুজনই ভাবতে থাকে সেই শব্দটি আসলে কিসের। রিনা আবারও দেখতে যেতে চাইলে লিনা তাকে থামায় এবং অনুরোধ করে আজ রাতে যেন রিনা তার রুমেই ঘুমায়। ঠিক মাঝরাতে রিনা চুপি চুপি গুদামের দিকে যায়। হাতুড়ি আর লোহার রড ব্যবহার করে সে দরজার তালা ভেঙে ফেলে। গুদামে ঢুকে রিনা দেখতে পায় একটি আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। আত্মাটি নোংরা প্লেটের খাবারের বাকি অংশ খাচ্ছিল। হঠাৎ সেটি রিনার ওপর ঝাঁপিয়ে পড়ে। রিনা ভয়ে আতঙ্কিত হয়ে নিচে পড়ে যায়। সে যেন আর কোনো শক্তি পাচ্ছিল না। কোন এক অস্বাভাবিক শক্তি যেন তাকে আটকে রেখেছে। পরের দিন সকালে লিনা রিনার দরজায় নক করে, জানাতে চায় সে ক্লাসে যাচ্ছে না। কিন্তু কোনো সাড়া না পেয়ে লিনা জানালা দিয়ে উকি দেয় এবং দেখে রিনা পড়ে আছে মৃত অবস্থায়। সবাই হতবাক হয়ে যায়, কেননা রিনার মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। তদন্তে জানা যায় রিনা হার্ট অ্যাটাক করে মারা গেছে। পরদিন লিনা ও ইয়ামিন মা আত্রি ও বাবা বীর্যর কাছে যায়। লিনা জানায় গত রাতে সে ও রিনা গুদামের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনেছিল। আত্রি বলেন হয়তো ওটাই ইঁদুর, কিন্তু লিনা বিশ্বাস করে না, বলে শব্দটা মোটেও ইঁদুরের মতো লাগছিল না। লিনা শুধু জানতে চায় সেখানে কি আছে, মা কেন সবসময় তার খাবারের বাসনপত্র সেখানে নিয়ে যান। লিনার মাথায় রিনার কথাই ঘুরছিল, হয়তো রিনা একা গুদামে গিয়ে কিছু একটা দেখে ফেলেছে আর অবশেষে ভয় পেয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। এই ভেবে সে চিন্তিত, কিন্তু মা জোর দিয়ে বলেন ওটা শুধু একটা সাধারণ গুদাম যেখানে নোংরা থালা বাসন ধোয়া হয়। এরপর মা আর বাবা দ্রুত রিয়ানের দিকে ছুটে যান, কারণ সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। লিনা আর ইয়ামিনও খানিকটা উকি দিয়েছিল। ভাগ্যিস তারা দ্রুত সরে যায়, নইলে পাংপীর্য তাদের দেখে ফেলত। ইয়ামিন ভাবছিল রিয়ান আসলে কোনো একটা রোগে ভুগছে, তাহলে কেন তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না। এরপর বাবা তার উপাসনালয়ে যাওয়ার কথা বলে অনুমতি নিলেন। তিনি বললেন সময় হয়ে গেছে। এদিকে ইয়ামিন ববিকে একটি ইমেল পাঠায়, যেখানে সে জানায় ওই ছাত্রাবাসে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনা, রিয়ানের অসুস্থতা, অদ্ভুত আচরণ করা বাবা মা, আর সবাই কেন যেন অসুস্থ হয়ে পড়েছে। এরপর লিনা বিশ্রাম নিচ্ছিল। এরই মধ্যে সে মা আত্রির রান্নাঘর থেকে শব্দ পায়। জানলা দিয়ে উকি দিয়ে দেখে মা আত্রি ইঁদুরের মাংস কুটছেন। লিনা বুঝে গেল এতদিন তারা যে খাবার মজা করে খেত তা আসলে তৈরি ইঁদুরের মাংস দিয়ে। সে সঙ্গে সঙ্গে বেনহুরের ঘরে গিয়ে সব বলে দেয়। বেনহুর তা বিশ্বাস করতে পারে না, ভাবে লিন হয়তো ভুল দেখেছে। এটা শুনে লিন বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে কেন বেনহুর সবসময় তার কথা বিশ্বাস করে না। এ সময় বেনহুর জানায় সে এই ছাত্রাবাসেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ মা আত্রি আর বাবা বীর্য তার প্রতি তার নিজের বাবার থেকেও বেশি খেয়াল রাখেন। সে চায় না তাড়াতাড়ি পাশ করতে, যাতে আরও কিছুদিন এখানে থাকতে পারে। আর লিনের এমন পরিস্থিতি তার এই শান্তি নষ্ট করছে। এই কথা শুনে লিনা নির্বাক হয়ে যায় এবং দুঃখ প্রকাশ করে। সে জানায় সে নিজেও খুব দ্বিধায় আছে। বাড়িতে বাবা মা প্রায় টাকার ঝামেলা ঝগড়া করতেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, কারণ মা ক্যান্সারে আক্রান্ত। মা চান না বেনহুর তা জানুক। লিনা বেনহুরকে বিরক্ত করতে চায়নি, তবে তারও কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। এটা শুনে বেনহুর বুঝতে পারে শুধু সে নয়, লিনারও জীবনে বড় বোঝা রয়েছে। এদিকে পাকবীর্য গোপনে ওস্তাদের কাছ থেকে দোয়া করা পানি নিয়ে আসে।
যাতে ওই ঝুলন্ত আত্মা তাড়ানো যায়। সে গুদামিকে তাকে খুঁজতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে আত্মা যেন বুঝে যায় তাকে তাড়াতে এসেছে, তাই সে দেখা দিচ্ছিল না। হঠাৎ আত্মা উপস্থিত হয় আর কিছুক্ষণের মধ্যেই পাক বীর্যকে নির্মমভাবে মেরে ফেলে। পরদিন সকালে বেনহুর আর লিনা মা আত্রির বিড়ালটার শব্দ শুনে শব্দের উৎস খুঁজতে খুঁজতে কলা বাগানে যায়। হঠাৎ বেনহুর চিৎকার করে ওঠে। সে দেখে পাক বীর্যর ঝুলন্ত লাশ। সবাই দৌড়ে আসে। মা আত্রিও এসে স্বামীকে মৃত দেখে হতবাক হয়ে যায়। বিকেলে পাক বীর্যর দাফন সম্পন্ন হয়। পরিবার শোকে ভেঙে পড়ে। লিনা ও অন্যরা মা আত্রির আচরণে সন্দেহ করে। সে জানাজায়ও যায়নি, যদিও মৃত ব্যক্তি তারই স্বামী। সে কখনো নামাজও পড়ে না, এমনকি রমজানে রোজাও রাখে না। কিন্তু আরও বড় প্রশ্ন, পাক বীর্য কেন আত্মহত্যা করবে? লিনা সবাইকে জানায় ছাত্রাবাসটা খুবই অস্বাভাবিক। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। মা আত্রি বেনহুর ও অন্যদের গুদামে গিয়ে এমসিবি দেখতে বলেন। তারা সুইচ অন করলে আলো জ্বলে ওঠে, কিন্তু একটু পরেই আবার নিভে যায়। ক্রমেই পরিবেশ অস্বাভাবিক হতে থাকে। এরপরে আত্মা তাদের সামনে উপস্থিত হয়। মা আত্রি নিজেও ভয় পায়, যদিও ওটাই তার নিজের পালিত আত্মা ছিল। সৌভাগ্যবশত তারা সবাই পালাতে সক্ষম হয়। এদিকে হানি ও নাদিয়া যখন ছাত্রাবাসে ফিরছিল, তখন একই ধরনের আত্মা তাদেরকেও তাড়া করে। তারা দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয়ে কাঁপছিল। এতে লিনা ও ডেলা হতবাক হয়ে যায়। লিনা বিশ্বাস না করে দরজা খুলে দেখে সেই ভয়ঙ্কর আত্মা। তখন চারজনই জানালা দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। লিনা ও অন্যরা দৌড়ে এসে সবাইকে জানায় যে তারা আত্মা দেখেছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় আর এই ছাত্রাবাসে থাকা যাবে না। বেশিরভাগই চলে যায়। এখন ছাত্রাবাসে থাকে শুধু লিনা, বেনহুর আর ইয়ামিন। ইয়ামিন তার মাকে ফোন করে কান্না করতে করতে বলে সে জাকার্তায় ফিরতে চায়, কিন্তু তার মা রাজি হন না। তার উপর ইয়ামিন তো শেষ সেমিস্টার পড়ছে। এদিকে লিনা হানি থেকে মেসেজ পায় যে সে একটি খালি মেস পেয়েছে এবং আরিও প্রথমে টাকা দিয়ে সাহায্য করতে রাজি। বেনহুর মাকে জিজ্ঞেস করে এখানে আসলে কি হচ্ছে। মাও কিছু জানেন না, তবে তিনি বেনহুরকে অনুরোধ করেন তাকে একা ফেলে যেন না যায়। বিশেষ করে রিয়ান এখন অসুস্থ। লিনা পরামর্শ দেয় মা আত্রি যেন এমন কাউকে ডাকে যে এসব সমস্যার সমাধান করতে পারে, কিন্তু মা আত্রি আবারও অস্বীকার করে, বিশেষ করে যদি কোনো ওস্তাদ ডাকতে হয়। এরপর মা আত্রি বাইরে যান এক পরিচিতের বাড়িতে। রাতে ববি বেনহুরকে ফোন করে। সে জানায় তারা যেন যত দ্রুত সম্ভব ছাত্রাবাসটা ছেড়ে চলে যায়, কারণ সেখানে কালো জাদু ব্যবহার করা হচ্ছে। ববি নিজের গ্রামের বাড়িতে একটি রিচুয়াল করেছিল, যেখানে ওস্তাদ তাকে জানিয়েছে সে যে কালো জাদুর প্রভাবে পড়েছে তা ওই ছাত্রাবাস থেকে এসেছে। ববি তাদের নিতে রওনা হয়েছে, তাই সবাইকে প্রস্তুত হতে বলে। কিন্তু জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ কেউ ইয়ামিনকে বেহুশ করে দেয়। বেনহুর বাইরে গিয়ে ইয়ামিনকে পড়ে থাকতে দেখে জাগাতে যায়, কিন্তু একই ব্যক্তি বেনহুরকেও আঘাত করে অচেতন করে দেয়। সেই ব্যক্তি আর কেউ নয়, মা আত্রি। তিনি লিনার কাছে গিয়ে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছ। এরপর তাকেও আঘাত করে অচেতন করে দেয়। তারা জ্ঞান ফিরলে মা তাদের জন্য সেই বিশেষ খাবার নিয়ে আসেন। লিনা খাবারটা ফেলে দেয়, কারণ সে জানে এই খাবারটি ইঁদুরের মাংস দিয়ে তৈরি। অবশেষে মা স্বীকার করেন যে তিনি কালো জাদুর চর্চা করেন। সেই একই খাবার এতদিন তারা খেয়েছে। বিশেষ মশলা ও মন্ত্রের কারণে সবাই তার রান্নার প্রতি আসক্ত হয়ে পড়েছিল। প্রতিটি গ্রাসে, চামচ ও বাটির ছোঁয়ায় তাদের আত্মার শক্তি শয়তান শুষে নিত। মা আত্রি বেনহুরকে তার মায়ের প্রসঙ্গও টেনে অপমান করে বলে তার মা অসুস্থ, কিন্তু বেনহুর নাকি দায়িত্ব নেয়নি। বেনহুর তার মায়ের কথা ভাবে না, ঠিক যেমন খোদাও আমাদের কথা কোনোদিন ভাবেনি। আগে আমি বিশ্বাস করতাম, কিন্তু আমার গ্রাম ধ্বংস হলো, পরিবার লুট হয়ে গেল। এ সময় আমরা অতীতের একটি দৃশ্য দেখি, যেখানে আত্রি ও পাক বীর্য হতাশ হয়ে থাকা অবস্থায় দেখেন কিছু লোক কোথাও যাচ্ছে। তারা অনুসরণ করে দেখে লোকগুলো এক ঝুলন্ত আত্মাকে পুজো করছে। সময় নষ্ট না করে তারাও সেই গোষ্ঠীতে যোগ দেয়। রিয়ানকে সুস্থ রাখতে হলে ছাত্রাবাসের বাসিন্দার সংখ্যা সবসময় 10 রাখতে হয়। রিয়ান তার ঘর থেকে এই সব কিছু শুনছিল। প্রতিবার কেউ কমে গেলে আত্রিকে আত্মার জন্য একটি বলি দিতে হয়। যেহেতু সেদিন ববি চলে গিয়েছিল, তাই রিনাই হয়েছিল সেই আত্মার বলি। সবাই অসুস্থ হয়ে পড়ছিল, কারণ তাদের আত্মা ওই দানব শুষে নিচ্ছিল। আত্রি বলে তোমরা ভাবছ ববি হয়তো তোমাদেরকে বাঁচাতে আসবে, কিন্তু তাকে আমি আগেই শেষ করে দিয়েছি, আর এখন তোমাদের পালা।
এরপর ইয়ামিনকে আবার বেহুশ করে গুদামে নিয়ে যাওয়া হয়। বেনহুর লিনার কাছে নিজের ভুল স্বীকার করে, বলে সে কখনো লিনার কষ্ট বুঝতে পারেনি, সবসময় শুধু নিজের কথাই ভেবেছে। ওরা কথা বলছিল, এমন সময় রিয়ান চিৎকার করে বলে ড্রেসিং টেবিলের ড্রয়ারে কাঁচি আছে। ওরা সেই কাচের সাহায্যে বেঁধে রাখা দড়ি কেটে বেরিয়ে আসে এবং ইয়ামিনকে নিতে গুদামে যায়। গুদামে ঢুকে বেনহুর দেখতে পায় মেঝেতে একটি গোপন দরজা রয়েছে, যা নিচের গোপন কক্ষে চলে গেছে। নিচে গিয়ে তারা দেখে মা আত্রি ইয়ামিনকে পাশে শোয়ানো অবস্থায় কালো জাদু করছে। ওরা পরিকল্পনা করে বেনহুর কাপড় দিয়ে আত্রির মাথা ঢেকে দেয় আর লিনা ইয়ামিনকে বাঁচিয়ে তোলে। আত্রি অচেতন হয়ে পড়ার পর তিনজন দ্রুত পালিয়ে যায়, কিন্তু কাপড়ে মোড়ানো কয়েকটি লাশ তাদের সামনে এসে পথ আটকে দেয় এবং ভয় দেখাতে থাকে। ফলে তারা অন্য কোনো পথ খুঁজতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত কলাগাছের বাগানের দিকে বেরিয়ে আসে, কিন্তু সেখানে তারা পথ হারিয়ে ফেলে এবং বের হতে পারে না। হঠাৎ আত্রি আবার সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের তাড়া করতে থাকে। তারা দৌড়াতে দৌড়াতে একসময় দুর্ঘটনাবশত একটি রিচুয়ালের জায়গায় এসে পড়ে। সেখানে ইয়ামিন দেখে ববি ইতিমধ্যেই কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। আত্রি এসে ইয়ামিনকে আঘাত করতে সফল হয়। সে খুশি হয় কারণ তারা তিনজন নিজ থেকেই তার রিচুয়ালের স্থানে ঠিক সময়ে এসে পড়েছে এবং এখানেই তাদের মৃতদেহ বলি হিসেবে উপস্থাপন করা হবে। একসময় বাঁচার জন্য লড়াই শুরু হয় এবং সেই ফাঁকে আত্রি লিনাকে অজ্ঞান করতে সক্ষম হয়। সুযোগটা কাজে লাগিয়ে সে লিনার শরীরে কাফনের কাপড় জড়িয়ে দিতে শুরু করে। এরপর আত্রি মন্ত্র পড়ে রিচুয়াল শুরু করে। ক্রমেই শয়তানি আত্মা এসে উপস্থিত হয় এবং সবাইকে গিলে খাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে রিয়ান হঠাৎ এসে সবকিছু থামিয়ে দেয়। রিয়ান জানতো কিভাবে সবকিছু শেষ করা যায়। সে নিজের গলা কেটে নিজের জীবন বিসর্জন দেয়। তার আত্মবলিদানের ফলে দানব আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। আর কোনো আপনজন না থাকায় আত্মীয় শেষ পর্যন্ত নিজেকে শেষ করে ফেলে। পরদিন বেনহুরকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবা মা দুজনে এসে দেখতে থাকেন। বেনহুর তার ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চায়। শুধু বেনহুর নয়, বাবাও স্বীকার করেন তিনি বেনহুরের প্রতি সবসময় অবিচার করেছেন এবং ক্ষমা চান। বর্তমানে সেই ছাত্রাবাসে এখন আর কেউ থাকে না, কিন্তু প্রতি রাতেই অপেক্ষা করে আরও একটি শয়তানি আত্মা।